নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা আপনাদের সামনে। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। বর্তমানে শিশু থেকে বয়স্ক প্রত্যেকেরই ওজন বৃদ্ধি হওয়ার একটা সমস্যা দেখা যাচ্ছে। বিশেষ করে ওবেসিটি বা স্থূলতার সমস্যা নিয়ে সবাই খুব ভুগছেন, এবং এই অভিযোগটা মোটামুটি সব বয়সের মানুষের, যে বিশেষ কিছু না খেয়েও ওবেসিটি হচ্ছে বা স্থূল হয়ে যাচ্ছে শরীর। কেন হচ্ছে এই নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে মানুষের মনে। কি করে কমাবেন এই অতিরিক্ত ওজনকে, এই নিয়ে আজকে কথা বলবো মঞ্জুরির সঙ্গে। মঞ্জুরি, শুরুতেই যেটা জানতে চাইবো যে এই যে ওবেসিটি, এই কথাটা ভীষণ আজকালকার একটা চল হয়েছে ওবেসিটি কথাটার, এটা বলতে ঠিক কি বোঝায়, এবং একজন মানুষ যে ওবেসিটির শিকার সেটা আমরা বুঝবো কি করে? হ্যাঁ, এই যে ওবেসিটি কথাটা আজকের দিনে সত্যি একটা মানে মহামারীর আকার ধারণ করছে। মানে আমাদের যুগে বলতে গেলে এটা আমরা যখন অনেক দিন আগে যদি আমরা দেখতে চাই, এই জিনিসটা কিন্তু আমাদের ছিল না, বা আমরা এই ওয়ার্ডটাও কেউ শুনিনি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এটা একটা মানে প্রত্যেক ঘরে ঘরে দেখা যায় ওবিস হয়ে যাচ্ছে। এটা আমাদের লাইফস্টাইলই আমাদের এর রিজন। এটা একটা জিনিস একটু ফলো করে দেখবেন, যে এই যে ওবেসিটিটা মানে প্রত্যেক ঘরে আসছে, সেটা কিন্তু শুধু বয়স্ক লোকদের ক্ষেত্রে নয়, ছোট বাচ্চা থেকে শুরু করে সবার মধ্যে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে যেন আরো বেশি দেখা যাচ্ছে এই ওবেসিটিটা। তো এই ওবেসিটিটা হওয়ার পেছনে কারণ আমাদের লাইফস্টাইল, এই কারণে যে আজ থেকে যদি আমরা মানে 4-5 বছর আগেও ফলো করি, মানে পশ্চিমবঙ্গে আমাদের এই ওবেসিটির হার ছিল কত হবে, 20%। এখন দাঁড়িয়ে সেটা 30% গিয়ে দাঁড়িয়েছে। মানে আমাদের কলকাতাতেই মানে 40% মতন ওবিস। এটার কারণ মানে আশঙ্কাজনক ভাবে এই পার্সেন্টেজটা বাড়ছে। বেড়ে যাচ্ছে। মানে গ্রামের দিকে একটু কম, কারণ গ্রামের মহিলারা এখনো খাটে, সেইভাবে খেটে তারা পরিশ্রম করে রোজগার করছে। কিন্তু আমাদের কলকাতা শহর বলুন বা পশ্চিমবঙ্গে যেটা শহরের দিকে, মানুষ সেভাবে খাটে না, গাড়ি করে চলাফেরা করছে, অফিসে গিয়ে বসে থাকছে, মোবাইল ঘাটা, টিভি দেখা, শরীরকে কষ্ট দেওয়া, শরীরের মধ্যে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্যাপারটা একদমই থাকে না। তো সেই কারণে দিনের পর দিন এইভাবে বসে বসে খাওয়া দাওয়া, এমনকি তার আনহেলদি লাইফস্টাইলের জন্যই এই ওবেসিটিটা আসে। এবার এই ওবেসিটিটাকে মানে একটা মহামারীর আকার যে ধারণ করেছে, আমরা বুঝবো কি করে? মানে সবার আগে তো আমাদের জানতে হবে যে আমি ওবিস কিনা। মোটা হলেই তো আর ওবিস হয়ে যায় না। হ্যাঁ, ওবিস কিনা সেটা বোঝার জন্য আপনাকে বিএমআই দেখতে হবে। যদি 25-এর ওপরে ক্রস করে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে আপনি কিন্তু ওবিসের ঘরে ঢুকে গেছে, মানে গ্রেড 1-এ চলছে, ওভার ওয়েটে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে ফলো করে তারপরে আপনাকে সেই হিসাবে ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে। এবং এই বিষয়টা বোধহয় একজন ডায়েটিশিয়ানই বলতে পারবেন যে তিনি ওবেসিটির শিকার কিনা, বা যদি বা হন তার কতটা অতিরিক্ত ওজন রয়েছে এবং সেটা কিভাবে কমাবেন। অবশ্যই তার জন্য একজন বিশেষজ্ঞের প্রয়োজন রয়েছে। আমার পরবর্তী প্রশ্ন যেটা জানবো, যে এই যে ওবেসিটির প্রধান কারণ কি শুধুমাত্রই আনহেলদি লাইফস্টাইল, নাকি বেশি খাওয়াও এর মধ্যে রয়েছে? হ্যাঁ, ওবেসিটির প্রধান কারণ যদি বলতে গেলে একটাই বোঝাবো, ক্যালোরি ইন ক্যালোরি আউট। ক্যালোরি ইন ক্যালোরি আউট কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে আমরা যত ক্যালোরি ইন করছি ততটা আমরা বার্ন আউট করছি না। তো এটা একটা মেইন কারণ। এছাড়া তো আনহেলদি, যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড আইটেম, যে পিৎজা বার্গার আমরা এগুলো খাচ্ছি, এগুলো আনহেলদি যত ফুড আছে, সেই ফুডগুলো ওবেসিটির প্রধান কারণ। বসে থাকা, এক জায়গায় বসে কাজ করা, শরীরকে কষ্ট না দেওয়া, টিভি মোবাইল না হেঁটে, শরীরের মধ্যে কোন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি না রাখা, এগুলো মেন কারণ হয়ে থাকে এই obesity-র। মানে সবকিছু মিলিয়েই আমাদের ওজনটা বাড়ছে, এবং ধীরে ধীরে ওজন বৃদ্ধি হতে হতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে সেটাতে আমরা ওবেসিটির শিকার হচ্ছি। তখন তখন আনকন্ট্রোল, মানে তখন একদম। কন্ট্রোল। আর এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যখনই দেখবেন যে আপনার অতিরিক্ত ওয়েটটা বেড়ে যাচ্ছে, মানে আজ যাবো কাল যাবো জিনিসটা না করে ইনস্ট্যান্ট একটা কিছু ডিসিশন নিন। কারণ যদি শুরুতে ডিসিশনটা নেওয়া যায়, শুরুতে ওয়েট কমানোর কথা ভাবা যায়, তাও একটা কিছু করা যায়, কারণ সেই সময় লুজ ফ্যাট থাকে। যদি দিনের পর দিন বসে থেকে থেকে না, ঠিক আছে আজ নয় কাল, কাল নয় পরশু, এই জিনিসটা যদি করেন, তাহলে কি হবে, আপনাদের এই মানে ওয়েটটা তো বাড়তেই থাকবে, একটা সময় একদম। কি আর এই কমানোর দিকে আর আনা যাবে না। মানে অন্যান্য রোগের মতোই, যত ফেলে হ্যাঁ, রাখবেন আপনি ভুগবেন তত বেশি, যত তত নেগলেক্ট করবেন আপনার তত সমস্যা তৈরি হবে। একদমই। আর জিনগত বা জেনেটিক কারণ কি হয় ওবেসিটির? হ্যাঁ, জেনেটিক কারণে 40-70% থাকতে পারে। এটা আচ্ছা। থাকে, হয়তো মা বাবা মোটা হলে পরে বাচ্চারাও মোটা হয়, এটা থাকে। কিন্তু তখন কি করতে আরো বেশি সতর্ক হয়ে যেতে, যে যখন মা বাবাদের একটা বাচ্চা তো আর ছোট বয়সে সে বুঝবে না, মা বাবা যখন মোটা তখন তার ছেলে মেয়ের দিকে তার সতর্ক এই কারণে থাকতে হবে, সে তখন করবে কি, তার ছেলে মেয়েকে সেই রকম ফাস্ট ফুড আইটেম দেবে না। হ্যাঁ। একটা সবসময়ের জন্য এভরিডে একটা 1 ঘন্টা যেন খেলতে পারে, মোবাইল দিয়ে কন্টিনিউয়াসলি বসিয়ে না রাখা,
এই জিনিসগুলোর মধ্যে ওর লাইফস্টাইলে যদি কিছু চেঞ্জেস আনা যায়, আমার মনে হয় হয়তো ও 10 কেজি 12 কেজি হলেও তার ওজন কমানো যায়। আচ্ছা, মানে আকার হয়তো একই রকম থাকতে পারে, আকার নিয়ে কিছু করা যাবে না, কিন্তু অতিরিক্ত ওজনটা বেড়ে গেলে যে এটা ওবেসিটির শিকার বা ওবেসিটির দিকে যাওয়ার সেই ব্যাপারটা আটকানো যেতে পারে। সুতরাং বাচ্চাদের বাবা ক্ষেত্রে মায়ের এটা আরো বেশি রিস্কি হয়ে যায় বলেই মা হ্যাঁ, বাবাদের খুব সতর্ক হওয়া দরকার যে জেনেটিক্যালি যদি কারোর থেকে থাকে যে মা বাবা খুব হেলদি, তাহলে কিন্তু বাচ্চার 100% চান্স থাকে। তো সেই জন্য মা বাবাকে প্রথম দিতে মা বাবা ভাবে যে না আমার বাচ্চা ভালো খাচ্ছে, থাক সুস্থ আছে, খাচ্ছে খাক গিয়ে। খাওয়া দাওয়াটাকে মা বাবারা খুব হেলদি বলেই মনে করে, এটা আমরা প্রত্যেকেই তাই ভাবি যে বাচ্চা খাচ্ছে খাক গিয়ে। কিন্তু এই বাচ্চা খাচ্ছে খাক গিয়েটা যদি তার জেনেটিক্যালি থেকে থাকে খুব ওভারওয়েটের দিকে, তাহলে কিন্তু সে একটা সময় অতিরিক্ত মানে ওয়েট গেইন হয়ে যাবে। আর বাচ্চা বলে কিন্তু ভাববেন না, বাচ্চাদের মধ্যে কিন্তু বিভিন্ন রোগ তখন আসা শুরু হয়ে যাবে। ঠিক। বাবা মায়েদের কিন্তু এই বিষয়ে অবশ্যই সতর্ক হওয়া উচিত, কারণ বাচ্চাদের মধ্যে ওবেসিটির হারটা হুড় করে বাড়ছে। আর একটা বিষয় দর্শকরা জানতে চাইছেন যে আহ, পেটের মেদ বাড়ছে যাদের ধরুন ভুঁড়ি আছে, তারা ভাবছেন তারা ওবেসিটির শিকার। সেটা কি সত্যি, নাকি পেটের না মেদ থাকা এবং সাধারণ ওবেসিটি দুটোর মধ্যে পার্থক্য আছে? না, এটা হলো ভিজারাল ফ্যাট বাজে, হয়তো তার হাতে পায়ে একদম রোগা কিছু নেই। হুম, এটা ভারতীয়দের মধ্যে খুব দেখা যায় থিন ফ্যাট বলি, মানে হাতে পায়ে রোগা একদম ঠিক আছে কিন্তু পেটের ভুঁড়িটা বেড়ে রয়েছে, মানে তার ভিজারাল ফ্যাটটা বেড়ে রয়েছে। মানে কি হচ্ছে, বিভিন্ন খাবারের মধ্যে থেকে পেটের ভেতরে প্যানক্রিয়াসের সাইডে গিয়ে মেদটা জমছে, তাই পেটটা বেড়ে রয়েছে। তো মানে এটা মানেই ওবিসা। আমাদের ওবিস ফলো করার জন্য আমাদের বিএমআই চেক করতে লাগবে, চেক আচ্ছা, করে দেখতে হবে। আরেকটা হলো অনেকেই ভাবে যে একটা মানে এক্সারসাইজ করছে এরকম একটা ছেলের বিএমআই 30, আর যে এক্সারসাইজ করছে না এরকম একজন লোকের বিএমআই 30, তাহলে কি দুজন সেম হলো? তার মানে কি দুজনই ওভারওয়েট? না। যে মাসেল মানে গেইন করছে, মানে যে এক্সারসাইজ করছে, তার মানে সে এভরিডে ওয়েট ট্রেনিং করছে, সে মাসেল তো গেইন করাচ্ছে, প্রপার মাসেল আনছে, তার বিএমআই 30 হলে সেটা কিন্তু বেশি না, ঠিক আছে। কিন্তু যে কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত নেই, ঘরে বসে বসে খেয়ে দে ঘুমিয়ে শুয়ে তার বিএমআই, তার মানে কিন্তু আচ্ছা, সেটা ডেঞ্জারাস। আচ্ছা। মানে তো সে ভাবছে ওবেসিটির ওরও তো ক্ষেত্রে বিএমআই এই 30। ওবেসিটির ক্ষেত্রে বিএমআই টা কতটা নির্ভরযোগ্য, মানে এই ব্যাপারটা আমরা এটাই মাপবো কি করে? এটাই হলো মেন নির্ভরযোগ্য। যখন আপনাদের মনে হবে যে এবার ওয়েটটা গেইন হচ্ছে, হুম, আবার ওয়েট কমানোর দিকে যেতে হবে, তখন অ্যাটলিস্ট ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করে আর কিছু না হোক অ্যাটলিস্ট জেনে নিন। ডায়েটিশিয়ানই একমাত্র পারবে আপনার বিএমআইটাকে বের করে দিতে। সে বিএমআইটা আপনার কি আছে না আছে সেটা জেনে যখন আপনাকে বলে দেবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি কোন গ্রেডে চলছেন। যদি 24.9-এর নিচে থাকে, তার মানে এখনো পর্যন্ত আপনি ওএস এর ঘরে জানি ঠিকই আছেন, কোনো অসুবিধা নেই। এবার 25 ক্রস করলে ওভারওয়েট, আসতে দিলে ওটা ওবিস 1 ওবিস 2 তে যাবে। 30 হলো কাট আউট, 30-র ওপর কিন্তু যাওয়ার ডেঞ্জারাস রিস্ক হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে কিন্তু একমাত্র ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ নিয়েই পসিবল। প্রথমে আপনি ওয়েট লস করাতে হবে ভেবেই জার্নি স্টার্ট করে দিলাম, পরের দিন থেকে না, ওয়েট লস করাতে হবে ভেবে সবার আগে শুরু করতে হবে আমার এখন ওয়েট কত আছে, আমার বডিতে মেটাবলিজম রেট কি আছে, আমার বিএমআই কি আছে, এগুলো একবার একটু জেনে নিন কারোর সাথে কোনো এবং সেটা ডায়েটিশিয়ান। একমাত্র বলতে পারবেন একজন ডায়েটিশিয়ান। সুতরাং একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই আপনারা কিন্তু ওবেসিটির সঙ্গে লড়াই করতে পারবেন, তার বাইরে নয়। আচ্ছা, আর ওবেসিটি যদি হয় কারো বা কেউ যদি ওবেস হন, তাহলে তার শরীরে কি কি আহ, ঝুঁকি হতে পারে, মানে কি কি ধরনের অসুস্থতার ঝুঁকি হতে পারে? প্রচুর, সবার প্রথমেই ধরা পড়ে যায় ডায়াবেটিস আসে, বিভিন্ন আর্থারাইটিস এর প্রবলেম দেখা দেয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, ক্যান্সার আসার ঝুঁকি থাকে। একটা ওবিস হলে পরে বিভিন্ন রোগ ব্যাধিরই প্রবলেম চলে আসছে ভেতরে, বিভিন্ন রকমের রোগ ব্যাধি। যেটা সবার আগে আমরা বুঝতে পারি হাঁটতে পারে না লোকে, বিভিন্ন লোকের মুখে শোনা যায় কোমরে ব্যথা পায়ে ব্যথা, এই আর্থারাইটিস এর প্রবলেম করে করে শোনা যায়। হ্যাঁ, এছাড়া তো হার্টের পেশেন্ট, এবং মানে এটা বিভিন্ন হার্টের বয়সের মানুষের, একদম বাচ্চাদেরও পায়ে ব্যথা হচ্ছে পায়ে তাদের। ব্যথা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ এটা কিন্তু ওভার ওয়েট থেকে পায়ে গিয়ে প্রেসার পড়ছে, আচ্ছা, ব্যথাটা হচ্ছে। ঠিক আছে, এবার মানে তারপরে আছে হার্ট অ্যাটাকের ঝুঁকি হয়, ক্যান্সারের রোগী দেখা যায়, ডায়াবেটিস বেড়ে যায়। তো বিভিন্ন রকমের রোগের কিন্তু ঝুঁকি দেয়, অর্থাৎ পিসিওডি দেখা যায়, বয়স ভেদে থাইরয়েড হয়। বয়স ভেদে কি রোগগুলো আলাদা আলাদা হয়, নাকি ছোটবেলা থেকেই এই ধরনের রোগের সম্মুখীন হতে পারে তারা? হ্যাঁ, এবার একদম ছোট বয়সে হয়তো কোনো ক্রিটিক্যাল কিছু না হলেও ছোট বয়সে তাদের মধ্যে পায়ে ব্যথা, অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে হার্টের সমস্যা হয়ে গেছে, অনেকের মানে অনেক ছোট বাচ্চা হয়তো বেশি বয়স না খুব একটা ডায়াবেটিস চলে এসছে, এগুলো কিন্তু খুব দেখা যায়। মানে এগুলো একমাত্র ওভারওয়েট থাকলেই এই ধরনের থাকলেই রোগগুলো এই আসে। প্রবলেমগুলো হয়। এবং বাচ্চাদের সামনে এত খাবারের অপশন, এখন এত লোভনীয় খাবারের অপশন, আপনি হুম, নাও করতে পারবেন না, তাকে কত আটকাবেন? হ্যাঁ সেটাই। ফলে হ্যাঁ আনহেলদি আমি তো, খাবারটা চলেই আসে। হ্যাঁ ঠিক আছে, বাচ্চারা এখন সবকিছু টেস্ট করবে সেটা হ্যাঁ, ভেবে মায়েরা দেয়, কিন্তু জিনিসটা প্রত্যেক দিন হ্যাবিটে না। এক্স্যাক্টলি, তো মান্থলি একটা ওয়ান ডে সে খাক, ঠিক আছে, এক্স্যাক্টলি। কিন্তু
সেটা যেন হ্যাবিট না চলে আসে, যে আমি ঠিক। প্রত্যেকদিন কোল্ড ড্রিঙ্কসই খাবো, প্রত্যেকদিন চিপসই খাবো, প্রত্যেকদিন হুম। বার্গার পিজাই খাবো, এটা এবং যেন এটা একটা নিয়ম করে দেওয়া উচিত যে মাসে হ্যাঁ, একদিন তোমার চিট ডে একটা হবে, তুমি হ্যাঁ একদিন ব্যাস। এই খাবারটা খেতে পারবে। একদমই তাই। আর ক্র্যাশ ডায়েট বা এই যে না খেয়ে ওজন কমানোর একটা প্রবণতা, অনেকেই এটা ফলো করতে থাকেন যে খাবো না। তো হুম। সেটা কি আদৌ শরীরের পক্ষে ভালো? কতটা বিপজ্জনক হতে পারে এটা? ক্র্যাশ ডায়েটটা আজকের দিনে সত্যি খুব শোনা যায়, কিন্তু ক্র্যাশ ডায়েট এক কথায় বলতে গেলে খুবই বিপজ্জনক। আচ্ছা। ক্র্যাশ ডায়েটটা কারা করে? যারা মানে খুব সীমিত সময়ে খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চায়, তারা ক্র্যাশ ডায়েটের দিকে যায়। খুব তাড়াতাড়ি ওয়েট লস করার জন্য যে ক্যালোরি দরকার হয়, সেই ক্যালোরি মানে একটা মানুষের যতটা দরকার হবে সেই না নিয়ে কম ক্যালোরিতে, মানে 800 থেকে 1000 ক্যালোরির মধ্যে সে নেয়, মানে ইনটেক করে, করে সে খুব কম সময়ের মধ্যে ওয়েট লস জার্নিতে যায়। এটা কি ক্র্যাশ ডায়েট বলা হয়। কিন্তু এই ক্র্যাশ ডায়েটের মধ্যে কোনো রকমের ফ্যাট থাকে না, কোনো কার্ব থাকে না, মানে লিকুইড জাতীয় কোনো জিনিসের মাধ্যমে, লিকুইড কোনো ফুড খেয়ে সেই ক্যালোরিটা মেনটেন করে সে ক্র্যাশ ডায়েট করে। কিন্তু এই ক্র্যাশ ডায়েট কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই কারণে ঝুঁকিপূর্ণ যে আপনি এই জিনিসটা তো এভরিডে করতে পারবেন না, মানে লাইফ টাইম কখনোই কারোর পক্ষে করা পসিবল না, হ্যাঁ, এমনি কেউ হ্যাঁ, করাটাও হ্যাঁ। উচিত না। এবার যেদিনকে মনে হবে খাবো, একটা সময় তো ফ্রাস্ট্রেশন চলেই আসবে, হুম। কার্ব না থাকলে পরে আমাদের এমনিতেই ফ্রাস্ট্রেশন চলে আসে, আমাদের একদম। ব্রেন ফগ হয়, এগুলো হয়। এবার যেদিনকে খাবেন, সেদিন যেই ক্যালোরিটা খাবেন ফুল আপনাকে বডি অ্যাবজর্ব করে নেয়, মানে যত তাড়াতাড়ি লস করেছেন তার তত তাড়াতাড়ি কত 3 গুণ গেইন তাড়াতাড়ি, করবে। হ্যাঁ ততটাই আচ্ছা, ওয়েটটা গেইনও হয়ে যাবে। আচ্ছা। সুতরাং আর মানে সব একদিক থেকে ক্ষতিই হচ্ছে শরীরের। একদম কোনো দেখুন, আর লাভ হচ্ছে না। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে হলো ওখানে কার্বটা বন্ধ করে দিচ্ছে। কার্বটা বন্ধ করাতে তো সবার আগে চুল পড়া, পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়া, একটা ভুলে যাওয়ার টেন্ডেন্সি, এগুলো তো মানে আচ্ছা, চলে আসতেই থাকে। এছাড়া মানে কার্ব আমাদের প্রচন্ড শরীরের জন্য উপকারী, মানে সেই জিনিসগুলো যে আমাদের শরীরে বিভিন্ন প্রবলেম স্টার্ট হওয়া তো কার্বটা বন্ধের সাথে সাথে চলেই আসছে। আপনার সঙ্গে যখন এর আগে কথা হচ্ছিল আপনি বলেছিলেন আপনার কাছে এত পেশেন্ট আসেন, মানে হুম। তার মধ্যে বেশিরভাগ সংখ্যক হচ্ছে এই ওবেসিটির সমস্যা নিয়েই আসেন। মানে যত পেশেন্ট আসেন তার 80% বোধহয় ওবেসিটির সমস্যা অবশ্যই নিয়েই ঠিকই আসেন। আছে, হ্যাঁ। তো আপনার প্রথম তাদের পরামর্শ কি হয়? ডায়েট করা নাকি ব্যায়াম? কি পরামর্শ দেন হ্যাঁ, তাদেরকে? দুটোই দরকার। 80% যদি ডায়েট হয়, 20% এক্সারসাইজ। আমি শুধু ডায়েট দিয়ে কখনোই তাকে কমাতে পারবো না। সে যদি ডায়েটটা মানে যেই খাবারটা দিচ্ছি, সে শুধু সকাল থেকে রাত পর্যন্ত সে বসে বসে সেই খাবারগুলোকে খেয়ে নিচ্ছে, শুধু বসাই তার লাইফস্টাইল, তাহলে ইম্পসিবল। তাকে যে ক্যালোরিটা যে নিচ্ছে, আমি যদি তাকে বলি তুমি 1400 কিলো ক্যালোরি খাও, সে হয়তো গিয়ে খাবে, মানে সে অতটা ক্যালোরি মেজার করতে না পেরে সে 2000-এর কাছাকাছি পৌঁছে যাবে, তার মানে খেয়ে বেশি নেবেন। ক্যালোরি হ্যাঁ, চলে গেল। কিন্তু বার্ন করার জায়গাটা কোথায়, টক্সিন কোথা থেকে বেরোচ্ছে, ইভেন কি আমরা যে খাবারটা খাচ্ছি সেটাকে তো ডিটক্স করতে হবে। একদম। তো সে তো ঘরে বসে রয়েছে, তার তো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, ডিটক্স হচ্ছে কোত্থেকে? বডি তো কোনোভাবে টক্সিন রিলিজ করছে না। তো এই জন্য সেই টক্সিনটা আমাদের বডিতে জমে যাচ্ছে, আমাদের হাতে পায়ে বিভিন্ন ব্যথা, ওয়েট গেইন হয়ে যাওয়া, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তার একজন জন্য দর্শক প্রশ্ন করেছেন যে জিমে যাওয়ার সুযোগ নেই বা বাড়িতে ওয়ার্কআউট করার সুযোগ নেই, সেক্ষেত্রে হাঁটা হ্যাঁ, হাঁটা কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, কোনো দরকার নেই, হয়তো জিমে যাওয়া পসিবল না, 40 মিনিট অ্যাটলিস্ট পার ডে হাঁটুন। আচ্ছা। পার ডে 40 মিনিট করে হাঁটুন। হ্যাঁ, একটা জিনিস ঠিক, হাঁটাটা হলো একটা কার্ডিও। আপনি কার্ডিও করলেন, কিন্তু ওয়েট স্ট্রেংথ ট্রেনিংটাও কিন্তু খুব দরকার, যেটা ওয়েট ট্রেনিং আচ্ছা। সেটা খুব প্রয়োজন, কারণ কার্ডিওতে তো মাসেলটা লস হলো, সেটাকে তো টাইট হ্যাঁ। দরকার। তো সেই জন্য ওয়েট ট্রেনিংটাও খুব প্রয়োজন। যাদের পক্ষে পসিবল না, ঠিক আছে, তাই বলে এই না যে আমাকে আমি ওয়েট ট্রেনিং করতে পারছি না বলে হাঁটাটা বন্ধ করে দেবো, না। এভরিডে হাঁটাটা করুন। অ্যাটলিস্ট আচ্ছা। হাঁটাটা করলে বার্ন তো হচ্ছে, ক্যালোরি ইন যেটা হচ্ছে সেটা আউট তো হচ্ছে। তো আচ্ছা। হাঁটাটা বন্ধ করতে হবে, হাঁটাটা বন্ধ চলুক। যাদের পসিবল হবে তারা উইকে অ্যাটলিস্ট 3 ডেজ, 7 ডেজ দরকার নেই, অ্যাটলিস্ট 3 ডেজ ওয়েট ট্রেনিংটাও করুক সাথে। আচ্ছা। একটা এই ইন্টারমিটেন্ট ফাস্টিং, হুম। এটা নিয়ে আগে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, খুব পপুলার কিন্তু এটা। হ্যাঁ। বিশেষ করে এখন যারা ওজন কমানোর প্রক্রিয়ায় রয়েছেন তারা বেশ ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে বেশ আলোচনা করেন। এটা কি ওবেসিটি কমাতে সাহায্য করে? হ্যাঁ, ওবিসিটি কমাতে সাহায্য করে বলতে এটা লং টাইম করা যায় না, হয়তো তাকে একটা জায়গায় ওয়েট স্টাক হয়ে রয়েছে, ওভারওয়েট, অসম্ভব ওভারওয়েট, কিছুতেই তার ওয়েট নড়াচড়া যাচ্ছে না, ডায়েট দিয়ে কিছুতেই কমছে না, হয়তো তখন আমরা খুব কম দিনের জন্য অ্যাটলিস্ট 3 ডেজ বা 5 ডেজ এর জন্য তাকে বলে দেখতে পারি। কিন্তু ইন্টারমিডিয়েট আচ্ছা। ফাস্টিংটা করা মানে ক্ষতির সমান, করাটা ভালোও না। আচ্ছা। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা অ্যাকচুয়ালি কি 16:8 একটা উইন্ডো থাকে, যেখানে 16 আওয়ার্স তাকে ফাস্টিং এ থাকতে হবে, 8 আওয়ার্স সে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ। এইবার সে যে 8 আওয়ার্সটা খাচ্ছে, সে যদি ভাবে আমি এই 8 আওয়ার্সে বিরিয়ানি খাবো, মিষ্টি খাবো, ফ্রাইড ফুড খাবো,
তাহলে তো তার কোনো ইন্টারমিডিয়েট ফাস্টিং হলো না, লাভ নেই কোনো। আলটিমেটলি জিরো গোলটা জিরো। তো তাকে এটা ভাবতে হবে যে যদি আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করি ওই 8 আওয়ার্সটা প্রপার একদম ডায়েট মেনে খাবো, কিন্তু ওটা বেশি দিন না, কারণ যারা এটা সবাই করতে পারে না, কোনো যাদের ডায়াবেটিস আচ্ছা, থাকে বা প্রেগনেন্সি ওম্যান বা ব্রেস্ট ফিডিং করাচ্ছে বা যাদের গল ব্লাডার স্টোন হয়েছে বা আলসারের প্রবলেম আছে, তারা কিন্তু এটা করতে পারবেন না। তুমি করতে পারবে না। না, আচ্ছা। একদমই। তো এই জন্য এদের ক্ষেত্রে বলবো যে যারা করছো, হয়তো কোনো সুস্থ মানুষ প্রপার চেক আপ করে, কারোর যদি করতে হয় প্রপার চেক আপ করে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে বা ডাক্তার যদি পারমিশন দেয় তাহলে স্টার্ট করবে, নাহলে কিন্তু অনেক ঝুঁকি থাকতে পারে। তো সেই জন্য বলা যে ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করার আগে একবার ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিন, তারপর পরামর্শ নিয়ে করবে। Right, অবশ্যই সেটা এগো বলছি। এছাড়াও আমরা বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন জায়গায় এটা পড়ি যে কেটো ডায়েট আছে বা হ্যাঁ, লো কার্ব ডায়েট বা diet। হাই প্রোটিন ডায়েট, অনেক রকম শুনি আজকাল ডায়েটের নাম। তো এগুলো নিয়েও বোধহয় আপনার কাছে অনেক পেশেন্ট আসেন প্রচুর যারা প্রচুর, হ্যাঁ, ওরা সবাই পেশেন্ট এসে উল্টো বলে যে আমার তাহলে যখন ওয়েটটা কমছে না, নো কার্ব ডায়েট দিয়ে দাও আচ্ছা বা হাই প্রোটিন ডায়েট দিয়ে দাও, হাই প্রোটিন প্রোটিন যেহেতু, ডায়েট, হ্যাঁ প্রোটিন যেহেতু মাসেল ব্রেক করে, তা হাই প্রোটিন তখন ডায়েট দিয়ে দাও। আপনার কি পরামর্শ হয়? আমি সবার আগে বলি না, ব্যালেন্স ডায়েট করো। একটাই কারণে বলি ব্যালেন্স ডায়েট করো, আজকে সে লো কার্ব ডায়েট করছে, কতদিন করতে পারবে সে লো কার্ব ডায়েট? আজকে সে হাই প্রোটিন করতে খাচ্ছে, কতদিন করতে পারবে? দুদিন বাদে গিয়ে যখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে না আমি আর পাচ্ছি না, যে ওয়েটটা 1 কিলো লস করেছে 2 কিলো গিয়ে বেড়ে যাবে। এর থেকে দরকারই নেই, ব্যালেন্স ডায়েট করো। আর সবচেয়ে বড় কথা কি হয়, এই ধরনের ডায়েট করতে গিয়ে পুষ্টি নিউট্রিয়েন্ট শরীরে কমে যায়। তো নিউট্রিয়েন্ট আপনি এই ডায়েটটা করতে গিয়ে আপনার যদি শরীরের পুষ্টিটাই কমে যায়, উইকনেস চলে আসে, এমনও দেখা গেছে ডায়েট করতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেছে, মানে হ্যাঁ, সেরকম স্ট্রিক্ট ডায়েট, মানে তার কাছে শরীরের আমরা পুষ্টি এরকম বলে কিছু নেই। ভাইরাল ভিডিও দেখেছি যে হ্যাঁ, জিম করতে গিয়ে তার মৃত্যু পর্যন্ত হয়েছে, বৃত্তিবদ্ধ হয়েছে, দেখেছি। হ্যাঁ কারণ এই যে যারা মানে নো কার্ব ডায়েট করে, কোনো কার্ব থাকে না, শুধু লিকুইডের ওপর ডায়েট, যেটা ক্র্যাশ ডায়েট এইমাত্র কথা হলো, এটা কিন্তু সাংঘাতিক। কারণ তখন তাদের, আমাদের কি আর ক্র্যাশ ডায়েটে না মাসেল লস খুব তাড়াতাড়ি, হার্টটাও তো মাসেল দিয়ে তৈরি। তো মাসেল লস বডি থেকে করছে মানে কি, তার মানে হার্টটা থেকেও মাসেল লস করছে, তখন হার্টটা গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তখন হার্ট অ্যাটাকের চান্স খুব সাংঘাতিক হবে। তার জন্য আহ, এই যে ক্র্যাশ ডায়েট, এই ধরনের ডায়েট গুলো প্রচুর রিস্কি ডায়েট। তো এই যে লো কার্ব, ঠিক আছে, লো কার্ব মানে সে 50 গ্রাম হয়তো কার্ব নিচ্ছে, বা বা হাই প্রোটিন, হয়তো সে প্রোটিনের ওপরই শুধু থাকছে, কার্ব থাকছেই না, এরকম থাকছে। সবকিছু মানার পরেও আমি শুধু একটাই কথা বলবো, ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট সবসময় ব্যালেন্স এটার ডায়েট মধ্যে হলে হয়তো 40% কার্ব থাকবে, 30% ফ্যাট, 30% আচ্ছা, প্রোটিন, ব্যাস, এই তাতে 100% এই ওজনটা বেশি। কমবে হয়তো ধীর গতিতে, কিন্তু একদম একদম, প্রপার ওয়েতে কমবে, হ্যাঁ। সেটা আর ফিরে তাড়াহুড়ো করে আসবে। যে ওজনটা কমে, সেই ওজনটা কিন্তু মানে লোকে হয়তো অনেকেই অনেক জায়গায় আজকাল অ্যাড দেয় যে 1 মাসে 10 কিলো কমিয়ে দেবো, ওটা প্রচুর অ্যাড থাকে। সেটা কিন্তু ইম্পসিবল টু ইম্পসিবল, সেটা মানে 6 মাসেও 1 কিলো করা তখন কমানো যাবে না। যদি এরম লেভেলে হয়, সে হয়তো কমালো, প্রথম মাসে কমালো, পরের মাসে কিন্তু ডবল বেড়ে যায়। ঠিক, কোনোভাবেই সেটা সম্ভব না। যেটা আমাদের এখন হয়ে গেছে লাইফস্টাইলে, যে অফিস থেকে ফেরাটা এত দেরি হয় বা ঘরের কাজ সামলাতে সামলাতে এত দেরি হয়, রাতে খাওয়াটা অনেক দেরি, হুম, হুম। খেতে বসছে হয়তো 11:30-12টা, সেক্ষেত্রে ঘুমোতেও দেরি হচ্ছে, পর্যাপ্ত ঘুম হচ্ছে না। এটা কি একটা সময়ের পরে গিয়ে ওবেসিটি ডেকে আনতে পারে? হ্যাঁ, কিছুটা হলো আসে, কারণ আমাদের 10টাটা লাস্ট, 10টার পরে যারা খায় তাদেরকে বলা হয় যে তাদের মানে ইনসুলিন গতিটা মানে লো রেটে চলে যায়, তখন লো হয়। তার জন্য কি হয়, সেম খাবারটা আপনি মনে করছেন দুপুরবেলা খাচ্ছেন, তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না, কিন্তু ওই খাবারটাই রাতে খান, পেটে গিয়ে ফ্যাট জমে যায়। তো এই জন্য আমরা রাতে 10টার আগে খেতে বলি। কেন বলি, ঘুমানোর অ্যাটলিস্ট 2 ঘন্টা, 2 ঘন্টা না হলেও 1-1.5 ঘন্টা যেন মানে গ্যাপ থাকে ঘুমানোর আগে, যে খেয়ে উঠে মুখটা মুছে ঘুমিয়ে পড়লাম, এটা কিন্তু ডেঞ্জারাস, এটা পুরো ফ্যাটটা গিয়ে পুরো বডিতে জমছে। আরেকটা হচ্ছে কি, আপনি যত দেরি করে ঘুমাবেন ঘুমটা কম হবে, আর হুম, ঘুম কম মানে কর্টিসল হরমোন রিলিজ করা, কর্টিসল হরমোন রিলিজ করা মানেই হলো আমাদের মানে শরীরে বিভিন্ন রকমের ওবেসিটির চিকটা বাড়িয়ে আনা। তো তার জন্য সবকিছু মানে মেনটেন করা চলার জন্য তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি পুরো 7-8 আওয়ার্স এর ঘুমটা প্রপার যেন হয় সেটা দরকার, কারণ স্ট্রেস কিন্তু প্রচন্ড ওয়েট গেইন করে। আর আজকের দিনে দাঁড়িয়ে যে লাইফস্টাইল মানুষের থাকে, স্ট্রেস প্রচন্ড থাকে। স্ট্রেসটা কোনোভাবেই কিন্তু আমরা সেখান থেকে হ্যাঁ, বেরোতে পারবো না, স্ট্রেসটা কিন্তু থাকবেই। সারাদিন আপনি স্ট্রেসফুল, অ্যাটলিস্ট হ্যাঁ, রাত্রে 7-8 আওয়ার্স আপনাকে ঘুমাতে হবে proper। ঘুম কম হলে এটা কিন্তু প্রচন্ড ভাবে, মানে যারা হয়তো সারাদিন হয়তো সুন্দরভাবে ডায়েটটা কমপ্লিট করলো, ব্যাস রাত্রে গিয়ে হয়তো সে হার্ট টু হার্ট 3 to 4 আওয়ার্স ঘুমালো, সে কিন্তু কিছুতেই ওয়েট লস করতে পারবে না।
এরকম এমন অনেক লাইন আমার কাছে এসেছে, দিনের পর দিন বলছে ম্যাম আপনি যা দিয়েছেন আমি তাই খাচ্ছি, এতটুকু চেঞ্জেস নেই, প্রপার ডায়েট ফলো করছি, টাইম টু টাইম মেনটেন করছি। শুধু তাকে আমি তখন একটাই কোশ্চেন করি, ঘুমটা কত করছে? বলে শোয়ার পরে তো ঘুম আসতে চায় না, মোবাইল দেখি ওই 2-3টায় গিয়ে ঘুমাই। তাহলে কিন্তু তার কাছে ঘুমটা অনলি 4 আওয়ার্সই হচ্ছে। তো সেই জন্য কিন্তু কোনোভাবে তখন ওয়েট লস করানো যায় না। ঘুমটা হ্যাঁ, প্রচন্ড দরকার একদম। ওয়েট লসের জন্য। একদম। অর্থাৎ ঘুমটা যেমন জরুরি, ব্যালেন্স ডায়েটও জরুরি, সবকিছু মিলিয়েই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। আরো একটা বিষয় জানতে চাইবো যে ডায়াবেটিস বা থাইরয়েড, এই দুটো রোগ তো আজকাল ঘরে ঘরে। তো তাদের জন্য, তাদের সেই সমস্ত মানুষদের ওজন কমানোর জন্য কি ধরনের সতর্কতা নিতে? হ্যাঁ, ডায়াবেটিস এর পেশেন্টদের বলবো, যারা ডায়াবেটিস আছে তাদের কিন্তু কার্বটা খুব দরকার, 40-50% কার্ব দরকার, কিন্তু সেই কার্ব যেন জিআই ইন্ডেক্সটা লো হয়, মানে গ্লাইসেমিক ইন্ডেক্সটা যেন লো হয়। জিআই যেটা আমাদের থাকে তার মধ্যে যেমন ব্রাউন রাইস পড়ে, রাগি, ডাল, সবজি, এগুলো যেন খায়। তাদের কিন্তু কার্ব ছাড়া চলবে না, কার্ব খেতেই হবে তাদেরকে, কিন্তু যেন সেটা ফলো রাখতে হবে, জিআইটা যেন অলওয়েজ লো থাকে, সেই জিনিস নিতে হবে। আর যাদের থাইরয়েডের সমস্যা থাকে তাদের তো কার্ব ছাড়া চলবেই না, কারণ কার্বই ও T3 হরমোনটা, থাইরয়েড হরমোনটাকে বানায়। তো কার্ব যাদের থাকবে না তাদের থাইরয়েড কিন্তু কমার চান্সেস খুবই কম। একটা জিনিস, থাইরয়েডের পেশেন্টরা মানে প্রচন্ড ভাবে পেশেন্স রাখতে লাগবে, ঝট করে কোনোদিন ওয়েট লস হয় না, ওয়েট লস হতে প্রচুর টাইম থাকে। আর বাজারে এখন তো অনেক রকম মানে ফ্যাট বার্নার সাপ্লিমেন্ট, তারপর ধরুন ওয়েট লস সাপ্লিমেন্ট, তারপর ডিটক্স ড্রিঙ্ক, অনেক গাল ভরা নামের জিনিসপত্র বেরিয়েছে। তো ওজন কমানোর জন্য আপনি কি পরামর্শ দেবেন এগুলো নেওয়ার? ফ্যাট বার্নার কখনোই পরামর্শ দেবো না। এই যে ফ্যাট বার্নার যারা কেনে তাদের ওখানে বলে হয়তো 1 মাসে 10 কিলো ওয়েট কমাও, হ্যাঁ। কিন্তু সেটা তো হয়ই না, 6 মাসে গিয়ে হয়তো 1 কিলো কমে, আবার যাও কমে, সেটা আবার যখনই আপনি বন্ধ করবেন ওটা আবার ফিরে চলে আসবে back। আচ্ছা। এরকম থাকে। এবার ডিটক্সটা বলি, ডিটক্স ওয়াটারটা হ্যাঁ আমাদের বডি এমনি ডিটক্স করতে পারে, কিন্তু তারপরেও যদি আপনি ঘরে বানানো ডিটক্স ওয়াটার খান সেটা কিন্তু হেলদি, খারাপ না, সেটা খেতেই পারে, সেটা উল্টো ভালো, হ্যাঁ ঠিক আছে খেল। আর যেটা প্রোটিন যেটা সাপ্লিমেন্ট বেরোচ্ছে, তারা হয়তো কারোর খাওয়া দাওয়ার মধ্যে ঘাটতি আছে, কেউ যদি বাড়ির প্রপার ফুড এভরিডে খায় তাদের কোনো মানেই হয় না যে তারা প্রোটিন সাপ্লিমেন্ট আবার, কিন্তু হয়তো খাওয়া দাওয়ায় সেই প্রপার ফুড তারা দিতে পারছে না, হয়তো বাড়িতে সেরকম মানে টাইম পায় না যে সে প্রোটিন মানে প্রত্যেকটা মিলের সাথে সে প্রোটিন নেবে, তখন সে ওয়েট প্রোটিন খেতে পারে, কোনো অসুবিধা নেই, তখন মানে সেফ, সেটা সেই হিসাবে সে খেতেই পারছে। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য, খুব গুরুত্বপূর্ণ তথ্য, কারণ ওবেসিটি এখন একটা জ্বলন্ত সমস্যা ঘরে ঘরে। তো আজ আপাতত এইটুকুই। তবে যারা মঞ্জুরির সঙ্গে যোগাযোগ করে কথা বলতে চান বা হোয়াটসঅ্যাপ করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। মঞ্জুরির সঙ্গে আপনারা যে কোনো পরামর্শ নিতে পারবেন যোগাযোগ করে। আর সুস্থ থাকার সপ্তাহের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।